রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি হরমুজ প্রণালীতে মাইন অপসারণের ফ্রান্সের উদ্যোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক অনুযায়ী এই কার্যক্রম একমাত্র ইরানি পরিচালনা করবে, অন্য কোনো দেশের এতে অংশ নেওয়ার সুযোগ নেই। গরিবাবাদি এই মন্তব্য করেন যখন ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন যে ফ্রান্স ও ওমান যৌথভাবে এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বয়ে হরমুজ প্রণালীতে মাইন অপসারণের উদ্যোগ নেবে, যাতে গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপদ ও বাধাহীন জাহাজ চলাচল নিশ্চিত করা যায়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে হরমুজ প্রণালীতে মাইন অপসারণের দায়িত্ব শুধুমাত্র ইরানের, অন্য কোনো দেশের এই কাজে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি আরও সতর্ক করে বলেন, বর্তমান সংবেদনশীল ও জটিল পরিস্থিতিতে ইরান তার জলসীমায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। একই সঙ্গে তিনি ফ্রান্সকে উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জবাবে ইরান হরমুজ প্রণালীতে নৌযান চলাচলের সীমাবদ্ধতা আরোপ করেছিল। বিশ্বব্যাপী সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় 1/5 এই কৌশলগত জলপথ দিয়ে পরিবহন হয়, ফলে এর নিরাপত্তা আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 17 জুলাই পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত 14 দফার সমঝোতা স্মারকে উভয় পক্ষ স্থায়ীভাবে সংঘাত বন্ধ এবং 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে নতুন আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে। চুক্তি অনুযায়ী ইরানকে অন্তত 60 দিনের জন্য বাণিজ্যিক জাহাজের টোলমুক্ত চলাচল নিশ্চিত করতে হবে এবং 30 দিনের মধ্যে হরমুজ প্রণালীতে পূর্ণাঙ্গ নৌ চলাচল পুনঃস্থাপন করতে হবে। তবে তেহরান স্পষ্ট করেছে, যুদ্ধ পূর্ব পরিস্থিতিতে পুরোপুরি ফিরে যাওয়া হবে না এবং প্রণালীর ওপর নিজেদের সার্বভৌম অধিকার বজায় রাখবে। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির বিদায় ও দাফনকে কেন্দ্র করে আয়োজিত জাতীয় অনুষ্ঠান শুধু একটি রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান নয়, এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের কথিত অপরাধের বিরুদ্ধে শক্তিশালী বার্তা হয়ে উঠবে। আজ এক সংবাদ সম্মেলনে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরুমি নিয়া একথা বলেন। তিনি জানান, জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানে সর্বাত্মক সহায়তা দিতে সেনাবাহিনী ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। তার ভাষ্য অনুযায়ী আয়াতুল্লাহ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় জনসাধারণের অংশগ্রহণে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর 6 জুলাই রাজধানী তেহরান এবং 7 জুলাই কোম শহরে জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সর্বশেষ 9 জুলাই মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। আকরুমি নিয়া বলেন, ইরানের জনগণ সবসময় দেশের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ ও অনুগত থেকেছে। তাই দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সমর্থক ও অনুরাগীরাও এই বিদায় অনুষ্ঠানে অংশ নিয়ে এক ঐতিহাসিক গণসমাবেশের সৃষ্টি করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, সেনাবাহিনী দেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতীয় অনুষ্ঠানে অংশ নেবে এবং নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নিজেদের দায়িত্ব পালন করবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইরানের সেনাবাহিনীর দাবি, এই বিদায় অনুষ্ঠান শুধু জাতীয় শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রতীকী বার্তা বহন করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে বৈঠকের অনুরোধ করেছে এবং সেই বৈঠক মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরান বৈঠকের অনুরোধ করেছে। আগামীকাল দোহায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে তিনি বৈঠকে কারা অংশ নেবেন বা কি বিষয় নিয়ে আলোচনা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ট্রাম্পের এই ঘোষণাটি এমন এক সময় এসেছে যখন ইরান এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বা বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকের পরিকল্পনা থাকার বিষয়টি অস্বীকার করেছিল। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছিল, যুদ্ধ পরবর্তী সমঝোতা বাস্তবায়ন নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা নির্ধারিত হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সমঝোতার পর উভয় দেশ সামরিক হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে। এই সমঝোতার পর প্রথমবারের মতো ইরান ও ওমান প্রণালী সংক্রান্ত নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে আলোচনা করেছে। বিশেষ করে বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট পরে ফক্স নিউজকে জানান, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টাও জামাতা জারেড কুশনার চলতি সপ্তাহে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে দোহা সফর করবেন। যদিও তিনি স্পষ্ট করে বলেননি এই সফর ট্রাম্প ঘোষিত ইরান যুক্তরাষ্ট্র বৈঠকের অংশ কিনা। সাম্প্রতিক যুদ্ধবিরতি এবং কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে দোহার সম্ভাব্য এই বৈঠককে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বৈঠকটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা এবং এতে কি ধরনের অগ্রগতি আসবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েই গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গত কয়েক মাসে হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়ার সঙ্গে একাধিক বৈঠক করেছেন। গাজাকে নিরস্ত্রীকরণের প্রস্তাব নিয়ে চলমান আলোচনার অংশ হিসেবে এসব বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সোমবার প্রকাশিত এক ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। একই সময়ে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইসরায়েলের কাছে একটি দাবিপত্র দিয়েছে। এতে অবকাঠামো পুনর্গঠন, প্রশাসনিক কাঠামো, সীমান্ত ক্রসিং পরিচালনা এবং পুনর্গঠনের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, যুদ্ধ পুনরায় শুরু ঠেকাতে ওয়াশিংটন ইসরায়েলের উপর কূটনৈতিক চাপ বাড়িয়েছে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম কান 11 জানায়, হামাসের সঙ্গে বৈঠককারী মার্কিন কর্মকর্তা ছিলেন আরিয়ে লাইটস্টোন, যিনি মার্কিন দূত স্টিভ উইটকফের উপদেষ্টা এবং ট্রাম্পের বোর্ড অফ পিসের সদস্য। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেল আবিব যে প্রক্রিয়ার মাধ্যমে হামাসের সামরিক সক্ষমতা ভেঙে দিতে চায় সেই আলোচনার অংশ হিসেবেই এসব বৈঠক অনুষ্ঠিত হয় এবং ইসরায়েল এ যোগাযোগ সম্পর্কে অবগত ছিল। এছাড়া দাবি করা হয়েছে, যুদ্ধ বন্ধ এবং সব ইসরায়েলি জিম্মির মুক্তির লক্ষ্যে পূর্ববর্তী আলোচনায় স্টিভ উইটকফ ও খলিল আল হাইয়ার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন। কান 11 আরো জানায়, লাইটস্টোনের বৈঠকগুলো ছিল ট্রাম্পের পরিকল্পনার আওতায় গাজা সংক্রান্ত ব্যবস্থা নিয়ে পরিচালিত একটি পৃথক কূটনৈতিক উদ্যোগের অংশ, যার নেতৃত্ব দিচ্ছেন বোর্ড অফ পিস এর গাজার উচ্চ প্রতিনিধি নিকোলাই মলাদেনভ। তবে ইসরায়েলি সূত্রের দাবি, চলমান আলোচনায় হামাস এখন আরো কঠোর অবস্থান নিয়েছে এবং আলোচনা আগের তুলনায় অনেকটাই পিছিয়ে গেছে। বর্তমানে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে কোন অস্ত্রকে ভারী এবং কোনটিকে হালকা অস্ত্র হিসেবে গণ্য করা হবে, যা গাজাকে নিরস্ত্রীকরণের প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ইরাক সরকার দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোকে আগামী 21 সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের অস্ত্র রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে। সোমবার সরকারি বার্তা সংস্থা আইএন এর বরাতে এ তথ্য জানিয়েছে সরকারের মুখপাত্র হায়দার আল আবুদি। তিনি বলেন, 21 সেপ্টেম্বর অস্ত্র হস্তান্তরের শেষ সময়সীমা। একই সঙ্গে এই সময়ের মধ্যে আন্তর্জাতিক জোটের সেনা প্রত্যাহারের প্রক্রিয়াও সম্পন্ন হবে। তবে কোন কোন সশস্ত্র গোষ্ঠী নির্দেশনার আওতায় পড়বে বা অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ইরাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি দেশটির নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছে। সরকার এসব গোষ্ঠীর অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনে নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এদিকে আলাদা এক ঘোষণায় মুখপাত্র হায়দার আল আবুদি জানান, ইরানের অনুরোধে আগামী 8 জুলাই ইরাকে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে শোকানুষ্ঠান ও শেষ বিদায় কর্মসূচি আয়োজনের অনুমোদন দিয়েছে বাগদাদ। এই অনুষ্ঠান ইরাকের পবিত্র ধর্মীয় স্থানগুলোতে অনুষ্ঠিত হবে। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, খামেনির শেষ বিদায় কর্মসূচি ইরাকের পবিত্র মাজারগুলোতে আয়োজনের বিষয়ে বাগদাদের সঙ্গে সমন্বয় করছে তেহরান। তিনি বলেন, দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুষ্ঠান আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা ও আনুষ্ঠানিকতা নিয়ে কাজ করছে। ইরান ও ইরাকের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে দেশ দুটির মধ্যে এ ধরনের উচ্চ পর্যায়ের সমন্বয়কে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সময় ইরাক সরকারের অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ সামরিক হামলায় ইরানের বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও দেশটির মহাকাশ কর্মসূচির অগ্রযাত্রা থেমে নেই। বরং যুদ্ধ পরবর্তী সময়েও দ্রুত গতিতে এগিয়ে চলছে ইরানের বহুল আলোচিত মার্টিয়ার সুলাইমানি স্যাটেলাইট কনস্টেলেশন প্রকল্প। ইরানের মহাকাশ সংস্থা জানিয়েছে, 24টি স্যাটেলাইট নিয়ে গড়ে ওঠা এই ন্যারো ব্যান্ড যোগাযোগ নেটওয়ার্কের প্রথম কার্যকর উৎক্ষেপণ শুরু হবে 2027 সালের শুরুতে। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিহ সম্প্রতি জানিয়েছেন, চলমান যুদ্ধ এবং বিভিন্ন অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরও প্রকল্পের কাজ উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়নি।
তার ভাষায় কিছু ক্ষেত্রে সাময়িক বিলম্ব হলেও 24টি স্যাটেলাইট নির্মাণের কাজ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে এবং ইরানি বর্ষপঞ্জির 1405 সালের শেষ নাগাদ অর্থাৎ 2027 সালের শুরু থেকেই কনস্টেলেশনের স্যাটেলাইটগুলো পর্যায়ক্রমে মহাকাশে পাঠানো হবে। এই প্রকল্পটি প্রথমবারের মতো 2023 সালে জানুয়ারিতে প্রকাশ্যে আনা হয়। এটি ইরানের 10 বছর মেয়াদী জাতীয় মহাকাশ উন্নয়ন পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে ইরান শুধু একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চায় না, বরং নিম্ন কক্ষপথে 24টি স্যাটেলাইটের একটি সমন্বিত যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে চায়, যা ভবিষ্যতে দেশটির যোগাযোগ শিল্প, কৃষি এবং প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের মতে এটি ইরানের মহাকাশ কর্মসূচির একটি নতুন অধ্যায়। এতদিন দেশটি পৃথক পৃথক স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের দিকে মনোযোগ দিয়েছিল, কিন্তু একটি পূর্ণাঙ্গ স্যাটেলাইট কনস্টেলেশন পরিচালনার জন্য যে প্রযুক্তিগত দক্ষতা, শিল্প সক্ষমতা এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা প্রয়োজন তা একক স্যাটেলাইট প্রকল্পের তুলনায় অনেক বেশি জটিল। ফলে এই প্রকল্পকে ইরানের মহাকাশ সক্ষমতার বড় ধরনের রূপান্তর হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটির নামকরণ করা হয়েছে ইরানের সাবেক শীর্ষ সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির নামে। চূড়ান্ত কার্যকর স্যাটেলাইটগুলোর নাম হবে কাসেম 1 থেকে কাসেম 24। তবে পরীক্ষামূলক স্যাটেলাইটগুলোর নাম রাখা হয়েছে হাতেপ। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, প্রযুক্তি সম্পূর্ণভাবে যাচাইয়ের পরই কাসেম নাম ব্যবহার করা হবে। শহীদ সোলাইমানি কনস্টেলেশনের মূল উদ্দেশ্য উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ নয়, বরং এটি একটি ন্যারোব্যান্ড যোগাযোগ ব্যবস্থা যা মূলত ইন্টারনেট অব থিংস প্রযুক্তির জন্য তৈরি করা হচ্ছে। অর্থাৎ দূরবর্তী সেন্সর, শিল্প কারখানা, কৃষি যন্ত্রপাতি, পাইপলাইন, বিদ্যুৎ অবকাঠামো কিংবা পরিবহন ব্যবস্থার বিভিন্ন ডিভাইস থেকে ছোট আকারের তথ্য সংগ্রহ ও আদান প্রদানের জন্য এই স্যাটেলাইটগুলো ব্যবহার করা হবে। এই কারণেই অনেকে একে স্টারলিংকের সঙ্গে তুলনা করলেও বাস্তবে দুটি প্রকল্পের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। স্টারলিংক যেখানে কোটি কোটি ব্যবহারকারীর জন্য উচ্চ গতির ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহ করে, সেখানে ইরানের এই প্রকল্পটি অনেক বেশি ইরিডিয়াম, অরবকম কিংবা গ্লোবাল স্টারের IoT স্যাটেলাইট নেটওয়ার্কের মতো। পরিকল্পনা অনুযায়ী স্যাটেলাইটগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে 500 থেকে 800 কিলোমিটার উচ্চতায় বিভিন্ন কক্ষপথে অবস্থান করবে। একাধিক অরবিটাল প্লেন ব্যবহারের ফলে পুরো ইরান জুড়ে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে আঞ্চলিক সেবাও দেওয়া সম্ভব হতে পারে। ইরানের মহাকাশ সংস্থা জানিয়েছে 2023 সালের প্রকল্পের নকশা ও প্রযুক্তিগত পরিকল্পনা শুরু হয়। 2024 এবং 25 সালে বিভিন্ন সাবসিস্টেম, সফটওয়্যার, যোগাযোগ ব্যবস্থা এবং পরীক্ষামূলক স্যাটেলাইটের উন্নয়ন দ্রুত এগিয়ে যায়। ইতিমধ্যে একাধিক পরীক্ষামূলক মিশনের মাধ্যমে কনস্টেলেশনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তির বড় অংশ সফলভাবে যাচাই করা হয়েছে। 2026 সালে 3 ফেব্রুয়ারি জাতীয় মহাকাশ প্রযুক্তি দিবসে হাতেপ 3 নামের একটি পরীক্ষামূলক স্যাটেলাইট উন্মোচন করা হয়। এই স্যাটেলাইটের মাধ্যমে ভবিষ্যৎ কনস্টেলেশনের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফটওয়্যার, যোগাযোগ ব্যবস্থা এবং দেশীয় উৎক্ষেপণ প্রযুক্তি পরীক্ষা করা হবে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটির অন্যতম বৈশিষ্ট্য হল এর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি নির্ভর কাঠামো। স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন, যোগাযোগ ব্যবস্থা, সফটওয়্যার ব্যবহারকারী টার্মিনাল এবং নেটওয়ার্ক পরিচালনার অবকাঠামো সবই দেশীয়ভাবে তৈরি করা হচ্ছে। একই সঙ্গে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইরানের নিজস্ব রকেট ব্যবহার করা হবে। গত এক দশকে সিমরক, কাসেদ এবং কায়েম 100 উৎক্ষেপণের উন্নয়নের মাধ্যমে ইরান নিজস্ব উৎক্ষেপণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলে বিদেশি সহায়তা ছাড়াই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই কনস্টেলেশন গড়ে তোলার লক্ষ্য নিয়েছে তেহরান। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর বাস্তবায়ন কাঠামো। অতীতের মতো শুধুমাত্র সরকারি সংস্থা নয়, বরং বেসরকারি মহাকাশ কোম্পানি, শিল্প প্রতিষ্ঠান এবং গবেষণা প্রতিষ্ঠানকে যুক্ত করে একটি কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। ইরানের পরিকল্পনা হলো এই প্রকল্পের মাধ্যমে একটি টেকসই বাণিজ্যিক মহাকাশ শিল্প গড়ে তোলা, যেখানে গবেষণা, উৎপাদন, পরিচালনা এবং প্রযুক্তি উন্নয়ন একই সঙ্গে এগিয়ে যাবে। ইরানি বিশেষজ্ঞদের মতে ধারাবাহিকভাবে 24টি স্যাটেলাইট উৎপাদন করতে হলে শিল্পায়িত উৎপাদন ব্যবস্থা, মান নিয়ন্ত্রণ, সরবরাহ শৃঙ্খল এবং দীর্ঘমেয়াদী পরিচালনার সক্ষমতা গড়ে তুলতে হবে। এই কারণেই মাটিয়ার সোলাইমানি প্রকল্পকে শুধু একটি স্যাটেলাইট কর্মসূচি নয়, বরং পুরো মহাকাশ শিল্পের রূপান্তরমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। কনস্টেলেশনটি চালু হলে কৃষি, পরিবেশ, পানি ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, তেল, গ্যাস শিল্প এবং
গুরুত্বপূর্ণ অবকাঠামো পর্যবেক্ষণে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। দেশের বিভিন্ন প্রান্তে স্থাপিত সেন্সরগুলো সরাসরি স্যাটেলাইটে তথ্য পাঠাতে পারবে। এর মাধ্যমে মাটির আর্দ্রতা, জলাধারের অবস্থা, আবহাওয়ার পরিবর্তন, বনাঞ্চলের আগুন, খরা কিংবা বন্যার মতো পরিস্থিতি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। তেল ও গ্যাস পাইপলাইনের চাপ, বিদ্যুৎ সঞ্চালন লাইনের কার্যক্রম এবং দূরবর্তী শিল্প স্থাপনার বিভিন্ন তথ্য স্যাটেলাইটের মাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করা যাবে। ফলে দুর্ঘটনা বা যান্ত্রিক ত্রুটি দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সহজ হবে। দুর্যোগ ব্যবস্থাপনাতেও এই নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভূমিকম্প, বন্যা বা দাবানলের মতো দুর্যোগে স্থলভিত্তিক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ সচল থাকলে জরুরি তথ্য আদান প্রদান অব্যাহত রাখা সম্ভব হবে। তবে বিশ্লেষকদের মতে অন্যান্য স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মতো এটিও দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি। বেসামরিক ব্যবহারের পাশাপাশি সামরিক বাহিনীও সীমান্ত নজরদারি, সামরিক যানবাহন ট্র্যাকিং, দূরবর্তী সেন্সর পরিচালনা, সমুদ্র পর্যবেক্ষণ এবং যুদ্ধক্ষেত্রে তথ্য আদান প্রদানের কাজে এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। যদিও ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে প্রকল্পটির মূল লক্ষ্য জাতীয় উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ এবং প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জন। বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশে ন্যারো ব্যান্ড স্যাটেলাইট নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। ইরিডিয়ামের 66টি, গ্লোবাল স্টারের 48টি এবং অর্বকমের প্রায় 35টি স্যাটেলাইট রয়েছে। সেই তুলনায় ইরানের 24 স্যাটেলাইটের কনস্টেলেশন ছোট হলেও প্রযুক্তিগতভাবে এটি দেশের জন্য একটি বড় অগ্রগতি। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় ইরানের কিছু বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ও মহাকাশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তেহরানে মহাকাশ সংস্থার একটি গবেষণা কেন্দ্র হামলার ঘটনা ঘটে। তবে ইরানি কর্মকর্তাদের দাবি, গবেষণা, যোগাযোগ এবং স্যাটেলাইট পরিচালনার মূল কার্যক্রম পুরো সময় সচল ছিল। এর অন্যতম কারণ হল ইরানের মহাকাশ কর্মসূচির বিকেন্দ্রীভূত কাঠামো। গবেষণা প্রতিষ্ঠান, উৎপাদন কেন্দ্র, পরীক্ষাগার, নিয়ন্ত্রণ কেন্দ্র এবং শিল্প কারখানাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রয়েছে। ফলে একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পুরো কর্মসূচি বন্ধ হয়ে যায় না। ইরানের মহাকাশ সংস্থা আরও জানিয়েছে, সম্ভাব্য হামলার কথা বিবেচনায় রেখে আগে থেকেই বিকল্প স্থাপনা এবং জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছিল। ফলে কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে দ্রুত অন্য স্থানে কার্যক্রম স্থানান্তর করা সম্ভব হয়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, দেশীয় বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের জ্ঞান ও অভিজ্ঞতা অক্ষত রয়েছে। তাদের দক্ষতার উপর ভর করেই যুদ্ধ পরবর্তী সময়েও প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিশ্লেষকদের মতে শহীদ সোলাইমানি স্যাটেলাইট কনস্টেলেশন ইরানের মহাকাশ কর্মসূচিকে গবেষণামুখী পর্যায় থেকে বাস্তব ভিত্তিক সেবা প্রদানকারী পর্যায়ে নিয়ে যাবে। ধারাবাহিকভাবে বহু স্যাটেলাইট উৎপাদন, নিয়মিত উৎক্ষেপণ এবং দীর্ঘমেয়াদী নেটওয়ার্ক পরিচালনার সক্ষমতা অর্জনের মাধ্যমে ইরান একটি পূর্ণাঙ্গ জাতীয় মহাকাশ ইকোসিস্টেম গড়ে তুলতে চায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যুদ্ধ এবং বহুমুখী চাপের মধ্যেও দেশীয় প্রযুক্তি ও নিজস্ব উৎক্ষেপণ সক্ষমতার উপর নির্ভর করে মহাকাশ খাতে আত্মনির্ভর হওয়ার যে কৌশল তেহরান গ্রহণ করেছে, মার্টিয়ার সোলাইমানি স্যাটেলাইট কনস্টেলেশন তার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। 2027 সালে প্রথম উৎক্ষেপণ শুরু হলে প্রকল্পটি শুধু ইরানের মহাকাশ কর্মসূচির নয়, দেশটির প্রযুক্তিগত সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি খুব শিগগিরই দেশে ফিরছেন। তার এই দাবির পর বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে রাজনৈতিক ইতিহাস বলছে, কোন ক্ষমতাচ্যুত শাসকের দেশে ফিরে আসার ঘোষণা এবং বাস্তবে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার বিষয় এক নয়। ব্যক্তিগতভাবে দেশে ফেরা, রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া এবং আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসা, এই তিনটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। তাই শেখ হাসিনার বক্তব্যকে রাজনৈতিক বার্তা হিসেবে গুরুত্ব দেওয়া গেলেও সেটিকে অবশ্যম্ভাবী রাজনৈতিক বাস্তবতা হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার অবস্থান অত্যন্ত জটিল। 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর তিনি দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ সংশ্লিষ্ট মামলায় অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড প্রদান করেছে। তিনি এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা এবং বিচারিক প্রক্রিয়া তার বিরুদ্ধে চলমান রয়েছে। ফলে তিনি দেশে ফিরতে চাইলে প্রথমে আইনি বাস্তবতার মুখোমুখি হতে হবে। কোনো রাজনৈতিক বক্তব্য সেই আইনি প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর করে না।
রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক অবস্থান অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি দুর্বল। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অর্থ পাচার, নির্বাচন ব্যবস্থা ধ্বংস এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, বিরোধী দলের উপর দমনপীড়ন এবং রাষ্ট্রযন্ত্রের দলীয়করণের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত ছিল। 2024 সালের আন্দোলনের পর এসব অভিযোগ আরও তীব্রভাবে জনসম্মুখে আসে। যদিও এসব অভিযোগের অনেকগুলো নিয়ে এখনও আইনি ও ঐতিহাসিক মূল্যায়ন চলমান, তবুও রাজনৈতিকভাবে এগুলোর প্রভাব অস্বীকার করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো তার রাজনৈতিক দলের বর্তমান অবস্থা। আওয়ামী লীগের বহু কেন্দ্রীয় নেতা দেশ ছেড়ে চলে গেছেন, কেউ আত্মগোপনে রয়েছেন, আবার অনেকে বিভিন্ন মামলার আসামি। একটি রাজনৈতিক দল তখনই কার্যকরভাবে ক্ষমতায় ফেরার লড়াই করতে পারে যখন তার সাংগঠনিক কাঠামো মাঠ পর্যায়ে সক্রিয় থাকে। কিন্তু যদি কেন্দ্রীয় নেতৃত্ব বিচ্ছিন্ন হয়ে যায়, সাংগঠনিক যোগাযোগ দুর্বল হয়ে পড়ে এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম সীমিত হয়ে যায়, তাহলে রাজনৈতিক পুনর্গঠন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। ইতিহাস বলছে কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত জনপ্রিয়তার চেয়েও গুরুত্বপূর্ণ হল সংগঠনের সক্ষমতা। একটি শক্তিশালী দল, মাঠ পর্যায়ের কর্মী, আর্থিক সক্ষমতা, নির্বাচনে অংশগ্রহণ এবং রাজনৈতিক জোট, এসব মিলেই প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়। শেখ হাসিনার বর্তমান অবস্থা এই উপাদানগুলোর অনেকগুলোই প্রশ্নের মুখে রয়েছে। ফলে কেবল তার ব্যক্তিগত ঘোষণা রাজনৈতিক বাস্তবতা বদলে দিতে পারে না। জনমত এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। 16 বছর ক্ষমতায় থাকার সময় দেশের একাংশ উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করলেও অন্য একটি বড় অংশ অভিযোগ করে যে সেই সময়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, বিরোধী মত দমন করা হয়েছে এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা ধ্বংস করা হয়েছে। বিশেষ করে 2024 সালের আন্দোলনে বহু মানুষের প্রাণহানির ঘটনা জনমনে গভীর প্রভাব ফেলেছে। সেই স্মৃতি এখনও মানুষের রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করছে। ফলে শেখ হাসিনা দেশে ফিরলেও আগের মতো জনসমর্থন পুনরুদ্ধার করা সহজ হবে এমন নিশ্চয়তা দেয়া যায় না। অন্যদিকে ইতিহাসে দেখা যায় ক্ষমতাচ্যুত শাসকদের অধিকাংশই আর কখনোই ক্ষমতায় ফিরতে পারেননি। কারণ একটি গণ অভ্যুত্থান বা রাজনৈতিক বিপ্লবের পর সাধারণত রাষ্ট্রের প্রশাসন, নিরাপত্তা বাহিনী, বিচার ব্যবস্থা এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেয়। পুরনো শাসকের জন্য সেই কাঠামো পুনরায় নিজের অনুকূলে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তবে এর ব্যতিক্রমও রয়েছে। ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট 1814 সালে পরাজিত হয়ে নির্বাসিত হন, কিন্তু তিনি 1815 সালে এলবা দ্বীপ থেকে ফিরে এসে আবারও ক্ষমতা দখল করেন। যদিও সেই শাসন মাত্র 100 দিনের মতো স্থায়ী হয় এবং শেষ পর্যন্ত ব্যাটল অফ ওয়াটারলুতে পরাজিত হয়ে চূড়ান্তভাবে ক্ষমতা হারান। এটি ইতিহাসের সবচেয়ে বিখ্যাত প্রত্যাবর্তনের ঘটনা হলেও এর স্থায়িত্ব ছিল অত্যন্ত স্বল্প। আফ্রিকার ঘানা এর সাবেক সামরিক শাসক জেরি রলিংস এর ঘটনাও উল্লেখযোগ্য। তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন, পরে নির্বাচন করেন এবং আবারও নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হন। যদিও তার ক্ষেত্রে গণ আন্দোলনে উৎখাত করা হয়নি, তাই এটি শেখ হাসিনার পরিস্থিতির সঙ্গে পুরোপুরি তুলনীয় নয়। অন্যদিকে চিলির সাবেক সামরিক শাসক অগাস্তো পিনাসো ক্ষমতা ছাড়ার পর আর কখনোই রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পারেননি, বরং জীবনের শেষ ভাগে তাকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস 1986 সালে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান এবং কখনো ক্ষমতায় ফিরতে পারেননি। তবে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার পরিবারের রাজনৈতিক পুনরুত্থান ঘটে। বহু বছর পর তার ছেলে ফার্দিনান্দ বংবং মার্কোস জুনিয়র নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি হন। অর্থাৎ ব্যক্তি ফিরে না এলেও রাজনৈতিক পরিবার ফিরে আসতে পারে। একইভাবে তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট জিন এল আবিদিন বেন আলী 2011 সালে আরব বসন্তের সময় দেশ ছেড়ে পালিয়ে যান। তিনি নির্বাসনে মৃত্যুবরণ করেন এবং আর কখনো রাজনীতিতে ফিরতে পারেননি। মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারক গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতা হারানোর পর বিচার ও কারাবাসের মুখোমুখি হন। পরবর্তীতে কিছু অভিযোগ থেকে অব্যাহতি পেলেও তিনি আর রাষ্ট্র ক্ষমতায় ফেরেননি। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন, লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি কিংবা রোমানিয়ার সাবেক নেতা নিকোলাই চাউশেঙ্কু এদের কেউই ক্ষমতায় ফিরে আসার সুযোগ পাননি, বরং তাদের পতনের পর দ্রুতই তাদের শাসনের সমাপ্তি ঘটে।
অন্যদিকে গণতান্ত্রিক রাজনীতিতে ক্ষমতা হারিয়ে আবার নির্বাচনের মাধ্যমে ফিরে আসার বহু উদাহরণ রয়েছে, যেমন উইনস্টন চার্চিল, ইন্দিরা গান্ধী কিংবা লুইস ইনাসিও লুলা দা সিলভা ক্ষমতা হারানোর পর আবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন। তবে এদের কেউই দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা গণ অভ্যুত্থানে উৎখাত হওয়ার শাসক ছিলেন না। ফলে এই উদাহরণগুলো শেখ হাসিনার বর্তমান পরিস্থিতির সঙ্গে সরাসরি তুলনাযোগ্য নয়। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্নে কয়েকটি বাস্তব বিষয় বিবেচনা করা জরুরি। প্রথমত, তিনি যদি দেশে ফিরতে চান তাহলে তার বিরুদ্ধে থাকা বিচারিক রায় এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার বিষয়টি সামনে আসবে। দ্বিতীয়ত, বর্তমান রাজনৈতিক পরিবেশে তার দল নিষিদ্ধ থাকলে সাংগঠনিকভাবে পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়া কঠিন হতে পারে। তৃতীয়ত, দেশের প্রশাসন, নির্বাচন ব্যবস্থা এবং রাজনৈতিক শক্তির ভারসাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চতুর্থত, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক একটি প্রভাবক হতে পারে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়াই নির্ধারণ করবে ভবিষ্যৎ। ইতিহাসের একটি বড় শিক্ষা হলো কোনো শাসকের প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করে না। এর জন্য প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক সংগঠন, উল্লেখযোগ্য জনসমর্থন, অনুকূল আইনি পরিবেশ এবং কখনো কখনো রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রগুলোর সমর্থন। এই চারটি উপাদান একসঙ্গে না থাকলে প্রত্যাবর্তনের ঘোষণা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আবার এটিও সত্য যে রাজনীতিতে কখনোই সম্ভব নয় এমন কথা ইতিহাস বহুবার ভুল প্রমাণ করেছে। নেপোলিয়ন বোনাপার্টের প্রত্যাবর্তন, বিভিন্ন দেশে নির্বাসিত মানুষের পুনরায় নির্বাচনে অংশগ্রহণ কিংবা রাজনৈতিক পরিবারের পুনরুত্থান দেখায় যে রাজনৈতিক বাস্তবতা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে। তবে একই সঙ্গে ইতিহাস এটাও দেখায় যে গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত এবং পরে গুরুতর অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত অধিকাংশ শাসক ব্যক্তিগতভাবে আর রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পারেননি। সুতরাং শেখ হাসিনার এ বছরই দেশে ফিরব এই ঘোষণা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও এটি বাস্তবে ক্ষমতায় প্রত্যাবর্তনের নিশ্চয়তা নয়। দেশে ফেরা এবং রাষ্ট্র ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত হওয়া দুটি পৃথক বিষয়। ইতিহাসের আলোকে বলা যায়, পতিত বা উৎখাত শাসকদের ব্যক্তিগতভাবে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসার উদাহরণ বিরল এবং ব্যতিক্রমধর্মী। অধিকাংশ ক্ষেত্রে তারা আর ক্ষমতায় ফিরতে পারেননি। তবে ইতিহাসে কিছু ব্যতিক্রম থাকায় ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া, বিচার ব্যবস্থা, জনসমর্থন, নির্বাচন এবং সাংবিধানিক কাঠামোর বিকাশে নির্ধারণ করবে শেখ হাসিনার ঘোষণা বাস্তবে কতটা রূপ পায়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।